সুপ্রভাত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমরা সিটেট জানুয়ারি ২০২৪ পেপার 1 সেট আই এর পার্ট 4 এ ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশ পেপারটা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে ল্যাঙ্গুয়েজ 1 যে পেপারটা নেওয়া হয় তার আনসার করতে হয় 91 থেকে 120 নাম্বার কোয়েশ্চেনের। আর ল্যাঙ্গুয়েজ 2 যে পেপারটা নেওয়া হয় অর্থাৎ পার্ট 5 এ যেটা থাকে তার আনসার করার সময় আমাদের কোয়েশ্চেন নাম্বার 121 থেকে 150 নম্বর যে কোয়েশ্চেন তার আনসার করতে হয়। আজ আমরা শুরু করি তাহলে। এটা হচ্ছে আমাদের টেক্সট বুকলেটের ফার্স্ট পেজ। আমরা ধীরে ধীরে এগোচ্ছি। এখানে প্রথমেই আছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। এটা 30টা কোয়েশ্চেন রয়েছে। এর পরে চলে আসছে 30টা কোয়েশ্চেনের পরে আমাদের ম্যাথামেটিক্স যেটা পার্ট 2 তে রয়েছে সেটা হচ্ছে 31 থেকে 60 নম্বর কোয়েশ্চেন। এরপরে 60 র পর আমরা পেয়ে যাচ্ছি যে পার্ট 3 তে ইভিএস যে পেপারটা রয়েছে এটা হচ্ছে পার্ট 3 তে থাকে। সেখানে আমাদের 61 থেকে 90 নাম্বার কোয়েশ্চেনের আনসার করতে হয়। এরপর আমরা চলে আসব পার্ট 4 যেটা ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশ। এখানে প্রথমে একটা প্যাসেজ রয়েছে। তাহলে আমরা সময় নষ্ট না করে প্রথমেই কোয়েশ্চেন দেখে নিই, তারপরে প্যাসেজ পড়তে শুরু করি। তাহলে আমাদের সময়টা কম লাগবে। Question number 91. Study the following statements. When she entered the drug store, Mrs. Higgins was not properly dressed. এগুলো আমাদের দেখতে হবে ঠিক না ভুল। She looked like the mother of a guilty person. আর Mr. Carr did not expect her to be calm and dignified. আমরা তাহলে প্যাসেজে চলে আসি। Yet as soon as she saw him, she did not look as Alfred thought she would look. অর্থাৎ যখনই তিনি দেখলেন তাকে মানে আলফ্রেডের মাকে সেরকম মনে হলো না যেরকম আলফ্রেড ভেবেছিল যে তাকে মনে হবে। She smiled, her blue eyes never wavered. তিনি মিষ্টি করে হাসলেন। তার যে নীল চোখ তার মধ্যে কিন্তু কোনো কম্পন বা দ্বিধা লক্ষ্য করা গেল না। মানে তার মধ্যে কোনো ভয় বা দ্বিধা সেটা কিন্তু লক্ষ্য করা গেল না। And with a calmness and dignity that made them forget that her clothes seemed to have been thrown on her. তাহলে তার মধ্যে মানে আলফ্রেডের মায়ের মধ্যে এমন একটা শান্ত ভাব, প্রশান্তির ভাব বা একটা ডিগনিটি বা মর্যাদার ভাব লক্ষ্য করা গেল যে তার ফলে তারা মানে আলফ্রেড এবং মিস্টার কার তারা ভুলেই গেলেন যে তাকে মানে হচ্ছে আলফ্রেডের মাকে তার যে ড্রেসে বেমানান লাগছে সেটা তারা কিন্তু ততটা তাদের লক্ষ্যের মধ্যে এলো না। She put out her hand to Mr. Carr and said politely, আলফ্রেডের মা মিস্টার কারের দিকে হাত বাড়িয়ে নম্রভাবে বললেন, I am Mrs. Higgins, I am Alfred's mother. আমি মিসেস হিগিন্স, আমি আলফ্রেডের মা। তাহলে ফার্স্ট সেন্টেন্স যেটা ছিল when she entered the drug store, যখন আলফ্রেডের মা ড্রাগ স্টোরে প্রবেশ করলেন, মিসেস হিগিন্স was not properly dressed. কথাটা সত্যি, তিনি কিন্তু প্রপারলি ড্রেসড ছিলেন না। তাহলে এটা কিন্তু কারেক্ট। She looked like the mother of a guilty person. তাকে একজন অপরাধী ছেলের মা বলে মনে হচ্ছিল। এটা কিন্তু ঠিক নয়। কারণ দেখা গেল তার blue eyes never wavered. তার মধ্যে কোনো দ্বিধা বা কম্পন ছিল না। তাহলে অপরাধীর মা বলে কিন্তু তাকে মনে হচ্ছিল না। Mr. Carr did not expect her to be calm and dignified. দেখি তারপরের অংশটা। Mr. Carr was a bit embarrassed. মিস্টার কার কিন্তু তার যে এই যে একটা ধৈর্য, প্রশান্তি, কোনো কম্পন বা দ্বিধা নেই চোখের মধ্যে। এই ব্যাপারটা দেখে তিনি একটু embarrassed হয়ে পড়লেন, অপ্রস্তুত বা বিব্রত হয়ে পড়লেন by her lack of terror. যে আলফ্রেডের মায়ের মধ্যে যে কোনো রকমের ভয় নেই সেটা দেখে তিনি একটু বিব্রত হলেন। And her simplicity, এবং তার সরলতা দেখেও। And he hardly knew what to say to her. এবং মিস্টার কার বুঝতে পারলেন না যে তাকে কি বলবেন, আলফ্রেডের মাকে কি বলবেন। So she asked,
তাই আলফ্রেডের মাই জিজ্ঞাসা করলেন, ইজ আলফ্রেড ইন ট্রাবল? আলফ্রেড কি ট্রাবলের মধ্যে আছে বা কোনো বিপদের মধ্যে আছে? হি ইজ। মিস্টার কার জবাব দিলেন, হ্যাঁ। হি হ্যাজ বিন টেকিং থিংস ফ্রম দ্য স্টোর। সে কিন্তু স্টোর থেকে কিছু জিনিসপত্র নিয়েছে। আই কট হিম রেড হ্যান্ডেড। তাকে আমি হাতে নাতে ধরেছি। লিটল থিংস লাইক কম্প্যাক্ট, টুথপেস্ট অ্যান্ড লিপস্টিক। কি কি নিয়েছে? না কম্প্যাক্টস, টুথপেস্ট এবং লিপস্টিক। স্টাফ হি ক্যান সেল ইজিলি। সেই সমস্ত জিনিসপত্র যেগুলো সে সহজেই বিক্রি করতে পারবে। দ্য প্রোপ্রিয়েটর সেড। অর্থাৎ দোকানের যে মালিক তিনি এটা বললেন। তাহলে থার্ড যে আমাদের স্টেটমেন্টটা, মিস্টার কার ডিড নট এক্সপেক্ট হার টু বি কাম অ্যান্ড ডিগনিফাইড। মিস্টার কার কিন্তু এক্সপেক্ট করেননি বা তিনি আশা করেননি যে আলফ্রেডের মা এতটা শান্ত এবং মর্যাদার সঙ্গে তাকে দেখা যাবে। তাহলে এটাও কারেক্ট। তাহলে আমরা দেখতে পেলাম যে বিটা ইনকারেক্ট, এ এবং সি হচ্ছে কারেক্ট। তাহলে কোন আনসারটা কারেক্ট হবে? দেখো, এ অ্যান্ড সি কারেক্ট, মানে হচ্ছে এখানে আমরা পাচ্ছি যে সি নম্বর অপশন, এ অ্যান্ড সি আর রাইট বাট বি ইজ রং। এই অপশনটা কিন্তু আমাদের কারেক্ট হচ্ছে, তাই তো? তাহলে আমরা এখানে দেখলাম 3 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। এবার কোয়েশ্চেন নাম্বার 2 তে চলে আসি। হ্যাভিং লুকড অ্যাট হিজ মাদার, আলফ্রেড ওয়াজ শকড, স্কেয়ার্ড, প্লিজড অর সারপ্রাইজড। দেখি এর পরের অংশটা। Mrs. Higgins put out her hand and touched Sam Kerr's arm with an understanding gentleness and speaking as though afraid of disturbing him. তাহলে মিসেস হিগিন্স কি করলেন, যে স্যাম কারের আর্ম স্পর্শ করে তিনি একটা আন্ডারস্ট্যান্ডিং জেন্টালনেস সহকারে তিনি বললেন, যেন মনে হচ্ছে যে মিসেস হিগিন্স যেন স্যাম কারকে ডিস্টার্ব করছেন। তা সত্ত্বেও তিনি বললেন, ইফ ইউ উড অনলি লিসেন টু মি বিফোর ডুইং এনিথিং। যদি আপনি একবার শোনেন কোনো কিছু করার আগে আমার কথা। Her simple earnestness made her sigh. Her humility made her falter and look away. তাহলে এখানে বলছে তার যে সরল আন্তরিকতা তাকে কিন্তু লাজুক করে তুলেছিল এবং তার নম্রতা তাকে কিন্তু হতবুদ্ধি করে তুলেছিল এবং অন্যদিকে তাকাতে বাধ্য করেছিল। মানে তার মধ্যে একটা হেজিটেশন কাজ করছিল, বাট ইন আ মোমেন্ট, সেই মুহূর্তেই she was smiling gravely again. তিনি কিন্তু নিজেকে কিন্তু সংযত করে নিলেন এবং she said with a kind of patient dignity, একটা ধৈর্যশীল মর্যাদার সাথে তিনি বললেন, হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু মিস্টার কার? আপনি কি করতে চলেছেন বা আপনার উদ্দেশ্য কি মিস্টার কার? আই এম গোয়িং টু গেট আ কপ। আমি পুলিশ ডাকতে চলেছি। দ্যাটস হোয়াট আই অট টু ডু। এবং এটাই আমার করা উচিত। ইয়েস আই সাপোজড সো। হ্যাঁ, আমারও তাই মনে হয়। ইটস নট ফর মি টু সে বিকজ হি ইজ মাই সন। আমার ছেলে বলে আমি বলছি না। ইয়েট তাও I sometimes think a little good advice is the best thing for a boy when he is at a certain period in his life, she said. তা সত্ত্বেও তিনি বললেন যে আমার ছেলে বলে বলছি তা নয়, কিন্তু জীবনের একটা সময়ে বাচ্চাদের সব বয়সের একটা পিরিয়ডে তাদেরকে কিন্তু সৎ বা ভালো পরামর্শ দেওয়াটা কিন্তু একটা ভালো অ্যাডভাইস দেওয়া, এটা কিন্তু একটা ভালো জিনিস হতে পারে। আলফ্রেড couldn't understand his mother's quiet composure. আলফ্রেড কিন্তু তার মায়ের যে এই যে একটা সংযত যে মনোভাব, সেটা সে বুঝতে পারল না। For if they had been at home and someone had suggested that he was going to be arrested, যদি সে বাড়িতে থাকতো এবং কেউ বলতো যে তাকে অ্যারেস্ট করা হবে, he knew, আলফ্রেড জানতো, she would be in a rage, তিনি কিন্তু রেগে যেতেন and would cry out against him, এবং আলফ্রেডের এগেনস্ট এর বিরুদ্ধে তিনি কিন্তু রীতিমতন চিৎকার শুরু করতেন। এটাই সে দেখে এসেছে আলফ্রেড। তাই তার মায়ের এই ধরনের যে তার যে মনোভাব বা অ্যাটিটিউড বা তার এইভাবে যে ব্যাপারটাকে যে কন্ট্রোল করার একটা ব্যাপার বা এটাকে ম্যানেজ করার একটা ব্যাপার, সেটা আলফ্রেড ঠিক বুঝে উঠতে পারল না। তাহলে আমরা 92 নম্বর কোয়েশ্চেনে যাই। হ্যাভিং লুকড অ্যাট হিজ মাদার, আলফ্রেড ওয়াজ। মায়ের দিকে তাকিয়ে আলফ্রেডের কি মনে হলো? আলফ্রেড ওয়াজ শকড, মানে সে স্তম্ভিত হয়ে গিয়েছিল। স্কেয়ার্ড, সে ভয় পেয়েছিল। প্লিজড,
3 নম্বর সে আনন্দিত হয়েছিল এবং 4 নম্বর অপশন বলছে সারপ্রাইজড সে অবাক হয়েছিল। আমরা দেখেই বুঝতে পারছি যে আলফ্রেড ওয়াজ সারপ্রাইজড। তাহলে এখানে 4 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। তাই তো? এরপরে আমরা পরের অংশে চলে যাই। পরের অংশ মানে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 93। স্টাডি দ্য ফলোইং সেন্টেন্সেস। এ বলছে মিস্টার কার ইন্টেন্ডেড টু গো আলফ্রেড অ্যারেস্টেড। এটা রাইট। বি হচ্ছে মিসেস হিগিন্স ওয়ান্টেড হিম টু বি গিভেন আ চান্স টু রিফর্ম হিমসেলফ। এটাও কারেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোন নম্বর অপশনটা কারেক্ট? বোথ এ অ্যান্ড বি আর রাইট। এখানে আমরা এইটা কারেক্ট দেখতে পেলাম। 3 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 94 এ কি বলা হচ্ছে? হার হিউমিলিটি মেড হার ফল্টার। অর্থাৎ তার নম্রতা বা অপমানিত অবস্থা তাকে কিন্তু হতবুদ্ধি করে তুলেছিল। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন্ড ওয়ান। তাহলে এখানে এই যে হিউমিলিটি বা নম্রতা এর অপোজিট কোনটা হবে? এ হচ্ছে প্রাইড বা গর্বিত, 2 হচ্ছে ফ্র্যাঙ্কনেস অর্থাৎ অকপটতা বা সরলতা, 3 হচ্ছে ইন্ট্রিগ অর্থাৎ চক্রান্ত এবং 4 হচ্ছে হিচ অর্থাৎ হেসিটেশন বাধা, জার্ক বা ডাউট। তাহলে হিউমিলিটি বা নম্রতা এর অপোজিট হচ্ছে আমাদের অপোজিট ইন মিনিং সেটা হচ্ছে গর্বিত বা প্রাইড। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কোন অপশনটা কারেক্ট? না 1 নম্বর অপশনটা আমাদের হচ্ছে কারেক্ট। ঠিক আছে? এরপর আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। পরের কোয়েশ্চেন মানে হচ্ছে 95। হার ব্লু আইজ নেভার ওয়েভার্ড। তার যে নীল চোখ তার মধ্যে কিন্তু কোনো কম্পন লক্ষ্য করা যায়নি। চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। ওয়েভার্ড মানে কি? যে দ্বিধাগ্রস্ত অবস্থা, তাই তো? 1 হচ্ছে অ্যাডভান্সড মানে হচ্ছে উন্নত, 2 হচ্ছে হেজিটেটেড মানেও কিন্তু দ্বিধাগ্রস্ত অবস্থা, 3 হচ্ছে ওয়েভড তরঙ্গায়িত অবস্থা, আর 4 হচ্ছে স্নেকার্ড মানে বিদ্রূপ বা অবজ্ঞার হাসি। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি এখানে ওয়েভার্ড এর নিয়ারেস্ট ইন মিনিং হচ্ছে হেজিটেটেড অর্থাৎ হচ্ছে দ্বিধাগ্রস্ত অবস্থা। এবারে কোয়েশ্চেন নাম্বার 96 এ চলে আসি। হি হার্ডলি নিউ হোয়াট টু সে হার। এখানে বলছে দ্য আন্ডারলাইন্ড ইজ এ অর অ্যান ড্যাশ ক্লজ। তাহলে হোয়াট টু সে হার এটা কি ক্লজ? প্রিন্সিপাল, নাউন, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। 96 এর 2 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। এরপর আমরা চলে আসছি 97 নাম্বার কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? 1 নম্বর বলছে আলফ্রেড ওয়াজ আ পেটি থিপ। অর্থাৎ আলফ্রেড ছোট চোর মানে সে কিছু জিনিস চুরি করেছে, না বলে নেওয়া মানেই চুরি করা, তাহলে এটা কারেক্ট। 2 হচ্ছে হি স্টোল ক্রিম কম্প্যাক্ট অ্যান্ড লিপস্টিক। কিন্তু এখানে কম্প্যাক্টস টুথপেস্ট অ্যান্ড লিপস্টিক সে চুরি করেছিল। কম্প্যাক্ট টুথপেস্ট অ্যান্ড লিপস্টিক, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে কম্প্যাক্ট টুথপেস্ট নেই, লিপস্টিক আছে কিন্তু ক্রিম সে চুরি করেনি। তাহলে এখানে এটা কিন্তু কারেক্ট নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর অপশন হচ্ছে কিন্তু নট কারেক্ট। বাকি দুটোও দেখে নিই। 3 নম্বর বলছে যে at Mr. Carr's accusation, Alfred's mother felt intimidated. মিস্টার কার যেভাবে অ্যাকিউজড করেছিল, পুলিশ টাকার কথা বলছিল, তাতে আলফ্রেডের মা কিন্তু সামান্য খানিকক্ষণের জন্য হলেও তিনি কিন্তু একটুখানি ভয় পেয়েছিলেন। তারপরেই কিন্তু তিনি নিজেকে সামলে নিয়েছিলেন। তাহলে এটাও কারেক্ট। আর 4 নম্বর হচ্ছে yet she was very gentle in responding him. মিস্টার কারের রেসপন্ড করতে গিয়ে তাকে কিন্তু খুব ভদ্র বা জেন্টল মনে হয়েছিল মিসেস হিগিন্সকে। এটাও কারেক্ট। 98 নম্বর কোয়েশ্চেনে আসি। মেড দেম ফরগেট দ্যাট হার ক্লোথ সিমড। তাহলে এই যে দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অর্থাৎ দ্যাট ইজ এ অর অ্যান ড্যাশ। তাহলে নাউন, প্রোনাউন, প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন। নাউন মানে বিশেষ্য, প্রোনাউন হচ্ছে বিশেষ্যের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হয় অর্থাৎ সে, হি, সি, দে, এগুলো হচ্ছে আমার প্রোনাউন। প্রিপোজিশন হচ্ছে যে অফ, অন, ইন এগুলো প্রিপোজিশন, অ্যান্ড কনজাংশন মানে হচ্ছে দুটো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে কানেক্ট করে যে ওয়ার্ডগুলো, যেমন হচ্ছে অ্যান্ড, বাট, দ্যাট এগুলো হচ্ছে কনজাংশন। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি যে দ্যাট এটা কিন্তু দুটো সেন্টেন্সকে কানেক্ট করেছে, তাহলে এখানে আমাদের দ্যাটটা হচ্ছে কনজাংশন। এরপরে আমরা চলে আসছি পরের কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 99। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট?
At home, Mrs. Higgins would have been enraged. এটা correct. Outside, her conduct was like that of a caring mother. এটাও কারেক্ট, কারণ ছেলেকে বাঁচাবার জন্য তিনি সব রকম চেষ্টা করেছিলেন ডিগনিফাইড ওয়েতে। 3 নম্বর হচ্ছে when she introduced herself, Mr. Carr felt surprised. এটাও কারেক্ট। 4 নম্বর হচ্ছে he felt that he would have to forgive Alfred. অর্থাৎ he বলতে এখানে মিস্টার কারের কথা বোঝানো হচ্ছে, যেটা আদৌ কিন্তু কারেক্ট নয়। কখনোই মিস্টার কারের মনে হয়নি যে তার আলফ্রেডকে ফরগিভ করা উচিত, এটা কিন্তু কখনো মনে হয়নি। তাহলে এর পরের কোয়েশ্চেন আমরা চলে আসি। আচ্ছা, এই পর্যন্ত তাহলে কোয়েশ্চেনগুলো আমার হয়ে গেল ফার্স্ট প্যাসেজের ক্ষেত্রে। 4 নম্বর অপশন কারেক্ট 99 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে। এরপরে সেকেন্ড যে আরেকটা প্যাসেজ দেওয়া আছে, কি বলা হচ্ছে, এটা কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত কবিতা। অল দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ। সমগ্র বিশ্বই কিন্তু একটা রঙ্গমঞ্চ বা আমরা নাটকের মঞ্চ বলতে পারি। অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড ওমেন আর মিয়ারলি প্লেয়ার্স। এবং প্রত্যেকটা মানুষ এই যে রঙ্গমঞ্চের এক একজন পাত্র। দে হ্যাভ দেয়ার এক্সিটস অ্যান্ড দেয়ার এন্ট্রান্সেস। তাদের কিন্তু এই রঙ্গমঞ্চে ঢোকা এবং বেরোনো এগুলো কিন্তু নির্দিষ্ট। অ্যান্ড ওয়ান ম্যান ইন হিজ টাইম প্লেজ মেনি পার্টস। এবং একজন মানুষ তার এই যে অভিনয়ের ক্ষেত্রে বিভিন্ন চরিত্র অভিনয় করে। মানে তার যে চরিত্র তার মধ্যে অনেকগুলো অংশ থাকে। হিজ অ্যাক্টস বিং 7 এজেস। তার এই যে তার অভিনয় সেটা কিন্তু 7টা পর্যায়ে বিভক্ত। অ্যাট ফার্স্ট দ্য ইনফ্যান্ট। প্রথমেই হচ্ছে ইনফ্যান্ট মানে বাল্য অবস্থা। মিউলিং অ্যান্ড পিউকিং ইন দ্য নার্সেস আর্ম। তারা তখন কি হয় যে তাদের যারা কেয়ার গিভার্স তাদের হাতে তারা থাকে, তারা কিন্তু একেবারেই নিজেকে কিছুই করতে পারে না, তারা অসহায় অবস্থা, শুধুমাত্র কাঁদে, দুধ খায়, উগরে দেয়, মানে তারা অন্যের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট। দেন দ্য ওয়াইনিং স্কুল বয়। সেকেন্ড স্টেজ হচ্ছে কি ওয়াইনিং স্কুল বয়, মানে ঘ্যান ঘ্যানে স্কুল বয় উইথ হিজ স্যাচেল অ্যান্ড শাইনিং মর্নিং ফিশ। অর্থাৎ তার স্কুল ব্যাগ নিয়ে সে সকালবেলা বেরোয়, ক্রিপিং লাইক এ স্নেল, মানে শামুকের মতো হাঁটে, মানে ইচ্ছে করছে না স্কুলে যেতে। আনউইলিং টু স্কুল, স্কুলে যাওয়ার একেবারেই ইচ্ছে নেই। এটা জীবনের দ্বিতীয় পর্যায়। অ্যান্ড দেন দ্য লাভার। এবং তারপরে আসে থার্ড স্টেজ লাভার। সাইং লাইক আ ফার্নেস। তখন কিন্তু সে অগ্নিকুণ্ডের মতন তার চোখ মুখ জ্বলজ্বল করতে থাকে। উইথ আ ওফুল ব্যালাড মেড টু হিজ মিস্ট্রেস আইব্রো। এবং তখন কিন্তু সে বিভিন্ন দুঃখের ভালোবাসার গান লিখতে শুরু করে। দেন আ সোলজার। তার পরের স্টেজ হচ্ছে 4 নম্বর স্টেজ হচ্ছে সোলজার। ফুল অফ স্ট্রেঞ্জ ওথস। অর্থাৎ বিভিন্ন রকমের মানে অদ্ভুত সে প্রতিজ্ঞা করে। অ্যান্ড বিয়ার্ডেড লাইক এ পার। চিতাবাঘের মতন তার মানে চেহারা হয়, মানে সে যে কোনো কিছুতে ঝাঁপিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। জেলাস ইন অনার। অর্থাৎ সে কিন্তু সম্মানের জন্য সব রকম চেষ্টা করে সম্মান বজায় রাখার জন্য। সাডেন অ্যান্ড কুইক ইন কোয়ারেল। সিকিং দ্য বাবল রেপুটেশন ইভেন ইন দ্য ক্যাননস মাউথ। তাহলে সে কিন্তু জীবন বাজি রেখে সেই সময় কামানের মুখেও এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। তাহলে এই হলো কবিতা। কোয়েশ্চেন দেখি, এখানে আমাদের 100 থেকে 105 নাম্বার কোয়েশ্চেনের আনসার করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 100, a soldier is jealous about his honor as। এখানেই আছে jealous in honor, sudden and quick in quarrel, seeking the bubble reputation, even in the cannon's mouth। তাহলে যে রেপুটেশন বা সম্মানের জন্য সে সবকিছু করে সেটা কিন্তু যে সম্মানটা চিরস্থায়ী তা নয়, সেটা বাবলের মতো উড়েও যায়, কিন্তু সে সেটার জন্য কিন্তু অনেক কিছু করে বা ঝাঁপায়। তাহলে এখানে সেটাই বলা হচ্ছে যে কোয়েশ্চেন নাম্বার 100, আ সোলজার ইজ জেলাস অ্যাবাউট হিজ অনার অ্যাজ। কিরকম ভাবে জেলাস হয় তার সম্মানের প্রতি? হি ইজ জেলাস অফ হিজ এনিমি, তা নয়। হি ইজ ভেরি সেন্সিটিভ অ্যাবাউট হিজ অনার। 3 নম্বর অপশন বলছে হি ইজ ফেরোসাস লাইক আ লেপার্ড। আর এখানে হচ্ছে বিয়ার্ডেড লাইক আ বার্ড। এখানে ফেরোসাস লাইক আ লেপার্ড, তাহলে এটা ঠিক নয়। হি ওয়ান্টস টু উইন অ্যাট এনি কস্ট।
হ্যাঁ, at any cost সে জেতার চেষ্টা করে না। কিন্তু সে তার অনার সম্পর্কে খুব সেনসিটিভ থাকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ২ নম্বর অপশন হচ্ছে কারেক্ট। এবারে কোয়েশ্চেন নাম্বার 101 Their exits and entrances. The figure of speech used here is simile, metaphor, personification and hyperbole. এখানে সিমিলি বলতে কি বোঝানো হয়? সিমিলি হচ্ছে একটা ওয়ার্ড অর ফ্রেজ যেটা কম্পেয়ার করে সামথিং টু সামথিং এলস। মানে যেমন লাইক, অ্যাজ এগুলো দিয়ে আমরা বোঝাই। যেমন ফেস লাইক আ মাস্ক বা হোয়াইট অ্যাজ স্নো এগুলোকে আমরা সিমিলি বলতে পারি। মানে a figure of speech that directly compares to unlike things using like or as দুটো ভিন্ন ভিন্ন রকমের জিনিসকে আমরা like or as দিয়ে তাদেরকে আমরা কম্পেয়ার করছি। তো এখানে কিন্তু তা নয়। এখানে লাইক বা অ্যাজ কোথাও ব্যবহার করা হয়নি। তাহলে এটা সিমিলি নয়। মেটাফর হচ্ছে যে it makes a direct assertion that one thing is the another. যেমন her tears were a river flowing down her cheeks. মানে কোনো একটা জিনিসকে ডাইরেক্ট অন্য একটা জিনিস হিসেবে বলা হচ্ছে। It is a symbolic representation to highlight a shared quality. যেমন he is a shining star. এটা হচ্ছে মেটাফর। তাহলে their exits and entrances তাহলে এটাকে মেটাফর বলা যেতে পারে। ৩ হচ্ছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন ব্যাপারটা কি? যে it is a figure of speech that attributes human qualities, actions or characteristics to inanimate objects. তাহলে একটা হিউম্যান কোয়ালিটিসকে একটা inanimate object এর সঙ্গে তুলনা করা হয়। The wind whispered secrets. The house looked like an old man. তাহলে এখানে সেই ব্যাপারটা কিন্তু নেই। তাহলে পার্সনিফিকেশন নয় এটা। আর হাইপারবোল বলা হচ্ছে যে an exaggerated statement used for emphasis or effect that is not meant to be taken literally. যেমন I have told you a million times বা this bag weighs a ton. তাহলে এটাও কিন্তু এটা নয়। তাহলে এটা কিন্তু আমার কার মধ্যে পড়ছে? মেটাফোরের মধ্যে পড়ছে। তাহলে their exits and entrance এটা কিন্তু this figure of speech used here is metaphor. ঠিক আছে? 102 number question. A school boy is reluctant to go to school. ২ হচ্ছে looks beautiful in the morning. ৩ হচ্ছে likes his teachers. ৪ হচ্ছে both 1 and 2. তাহলে a school boy is reluctant to go to school. স্কুল যেতে তার ইচ্ছে করে না। looks beautiful in the morning. মর্নিং এ তাকে দেখতে সুন্দর লাগে। কিন্তু likes his teachers এটা কিন্তু কোথাও বলা নেই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 এবং 2 দুটোই কারেক্ট অর্থাৎ ৪ নম্বর অপশন এখানে কারেক্ট। যে a school boy is reluctant to go to school looks beautiful in the morning. কারণ এখানে লেখা আছে এই যে কবিতাতেই আমরা পাচ্ছি যে then the whining schoolboy with his satchel and shining morning face creeping like snail unwilling to school. তাহলে মর্নিং সকালবেলা তাকে দেখতে খুব সুন্দর লাগে কিন্তু সে স্কুলে যেতে চায় না। সে শামুকের মতন হাঁটতে থাকে ব্যাগ কাঁধে নিয়ে, তাই তো? তাহলে স্কুল বয়ের এটাই বৈশিষ্ট্য। ১০৩ নম্বর কোয়েশ্চেন হোয়াট ডু অল মেন অ্যান্ড ওমেন ডু? 1 হচ্ছে পারফর্ম ভেরিয়াস রোলস ইন লাইফ। 2 হচ্ছে ইন্ডালজ ইন ইনডোর গেমস লাইক চেস, কার্ডস এটসেট্রা। 3 হচ্ছে প্লে আউটডোর গেমস লাইক ফুটবল, ক্রিকেট এটসেট্রা। আর 4 হচ্ছে ফাইট ওয়ার্স। তাহলে what do all men and women do? Perform various roles in lives. আমরা দেখতে পাচ্ছি যে জীবনে ৭টা স্টেজের মধ্য দিয়ে যেকোনো মেন বা ওমেন তারা পাস করে। তাহলে এখানে হচ্ছে ১ নম্বর অপশন কারেক্ট যে পারফর্ম ভেরিয়াস রোলস ইন লাইফ। Question number 104. Why is lover's sign compared to a furnace? 1 হচ্ছে he gets angry very soon. 2 হচ্ছে he feels emotionally charged. 3 হচ্ছে he offers warmth to his beloved. 4 হচ্ছে he is writing a ballad. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লাভার্স সাইন কম্পেয়ার টু আ ফার্নেস। কেন ফার্নেসের সঙ্গে তুলনা করা হয়? সে তাড়াতাড়ি রেগে যায় বলে? হি ফিলস ইমোশনালি চার্জ এটাই হচ্ছে কারেক্ট আনসার। ২ নম্বর আনসার হচ্ছে কারেক্ট যে হি ফিলস ইমোশনালি চার্জড তাই কিন্তু তাকে ফার্নেসের সঙ্গে তুলনা করা হয়। ৩ হচ্ছে হি অফার্স ওয়ার্মথ টু হিজ বিলাভড তা নয়।
ঠিক আছে, এটাও ঠিক আছে। কিন্তু তার জন্য তাকে ফার্নেসের সঙ্গে তুলনা করা হচ্ছে না। অ্যান্ড হি ইস রাইটিং আ ব্যালাড এটাও ঠিক আছে। কিন্তু ফার্নেসের সঙ্গে তুলনা করার কারণ এটাই যে তাকে ইমোশনালি চার্জড বলে মনে হয়। Question number 105 Identify the figure of speech used in the first line. 1 হচ্ছে simile, 2 হচ্ছে metaphor, 3 হচ্ছে personification and 4 হচ্ছে hyperbole. Identify the figure of speech used in the first line. First line মানে all the world is a stage. তাহলে এখানে directly compare করা হচ্ছে, direct assertion করা হচ্ছে, one thing is another মানে world কে স্টেজের সঙ্গে ডাইরেক্ট কম্পেয়ার করা হচ্ছে। তাহলে এটাও কিন্তু এক ধরনের আমরা বলতে পারি মেটাফোরের মধ্যেই পড়বে, তাই তো? এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 106 which one of the following statements is not correct with respect to the given sentence? কোনটা কারেক্ট নয়? সেন্টেন্স হচ্ছে rhymes, songs and chants are ways for children to. তাহলে এই যে ছড়া, রাইমস, সংস হচ্ছে গান অ্যান্ড চ্যান্টস মানে মন্ত্রোচ্চারণ, এগুলো বিভিন্ন ধরনের পদ্ধতি ফর চিলড্রেন টু এক হচ্ছে এক্সটেন্ড ভোকাবুলারি, ভোকাবুলারি এক্সটেন্ড করার ক্ষেত্রে অর্থাৎ শব্দ ভাণ্ডার বৃদ্ধির ক্ষেত্রে। 2 হচ্ছে মেমোরাইজ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। ওয়ার্ডস এবং সেন্টেন্স স্ট্রাকচার অতটা বোঝার মতন কিন্তু ক্ষমতা বাচ্চাদের থাকে না। তারা ভোকাবুলারি এক্সটেন্ড হয়, শব্দগুলো সম্পর্কে জানতে পারে। প্র্যাকটিস প্রোনাউন্সিয়েশন, হ্যাঁ প্রোনাউন্সিয়েশনটা তাদের প্র্যাকটিস হয়। এনহ্যান্স এক্সপ্রেশন অ্যান্ড দ্য রিদম অফ সেন্টেন্স, না এটাও বোঝার মতন অবস্থা বাচ্চাদের থাকে না। তারা শুধুমাত্র সঙ্গে সঙ্গে বলে যায় মানে ভোকাবুলারি এক্সটেন্ড করে এবং প্রোনাউন্সিয়েশনটা তারা শেখে। তাহলে এখানে নট কারেক্ট কোন দুটো? না এখানে আমরা দেখতে পাচ্ছি 2 ও নট কারেক্ট এবং 4 ও নট কারেক্ট। তাহলে এখানে দুটো আমরা পেলাম যে তাদের ক্ষেত্রে কিন্তু মেমোরাইজ ওয়ার্ডস পর্যন্ত ঠিক আছে, কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার মেমোরাইজ করা এটা ততটা হয়ে ওঠে না। তাহলে এটা নট কারেক্ট। অ্যান্ড এক্সপ্রেশন কিছুটা বুঝতে পারলেও রিদম অফ সেন্টেন্স বোঝা এটা তাদের পক্ষে অতটা সম্ভব হয়ে ওঠে না। তাই 2 আর 4 হচ্ছে নট কারেক্ট। Question number 107 which one of the following is not true about using the library at the primary level? তাহলে প্রাইমারি লেভেলে লাইব্রেরি ব্যবহার করার ক্ষেত্রে কোনটা নট ট্রু? এখানে কিন্তু এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে নট ট্রু বলা হয়েছে। তাহলে এক হচ্ছে লার্নার্স ক্যান বি এক্সপোজ টু আ ভ্যারাইটি অফ জেন্ট্রিজ অফ চিলড্রেন্স লিটারেচার। 2 হচ্ছে অ্যাজ অ্যান অ্যাক্টিভ এনভায়রনমেন্ট ফর এনগেজমেন্ট উইথ বুকস, এটা তো ট্রু। Teacher and other adults can also model reading behavior in the libraries, এটাও true. A read aloud of textbook can be best done in library. লাইব্রেরিতে প্রচুর বাচ্চা থাকে, প্রচুর বই থাকে, তারা চুপচাপ বসে বসে কিন্তু পড়ে। রিড অ্যালাউড ব্যাপারটা কিন্তু লাইব্রেরিতে কখনোই অ্যালাউড নয়। তাহলে আমরা দেখতে পেলাম লার্নার্স ক্যান বি এক্সপোজ টু আ ভ্যারাইটি অফ জেনরিজ অফ চিলড্রেন্স লিটারেচার, বিভিন্ন ধরনের লিটারেচার বুকের সঙ্গে তারা পরিচিত হয়। এটা কারেক্ট, 1 কারেক্ট, 2 কারেক্ট, 3 কারেক্ট। তাহলে কোনটা কারেক্ট নয়, নট কারেক্ট কোনটা? আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর অপশন কিন্তু হচ্ছে নট কারেক্ট। ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 108 এ চলে আসি। Which one of the following should be mastered to be literate? এক হচ্ছে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড ফ্লুয়েন্সি, লিটারেট হওয়ার জন্য শুধুমাত্র ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস এবং ফ্লুয়েন্সি থাকলেই হয় না। 2 হচ্ছে সাইট ভোকাবুলারি অ্যান্ড প্যাটার্ন রিকগনিশন, যে সেন্টেন্স প্যাটার্ন রিকগনিশন করতে পারছি বা ভোকাবুলারি বুঝতে পারছি, শব্দভাণ্ডার বুঝতে পারছি তাও নয়। 3 হচ্ছে ডিকোডিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, এই ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন এইটা ভীষণ জরুরি কার ক্ষেত্রে? না লিটারেট, মাস্টার্ড টু বি লিটারেট হওয়ার ক্ষেত্রে। ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন কোনো একটা জিনিসকে পড়ে বুঝতে হবে। 4 নম্বর হচ্ছে অ্যাকুরেসি অ্যান্ড ফোনোলজিক্যাল কম্প্রিহেনশন, তাহলে ফোনোলজিক্যাল কোনো ধ্বনি আমি বুঝতে পারছি, ধ্বনি চিনতে পারছি তা নয়, আমাকে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন এর ব্যাপারটা আসতে হবে। তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট হবে? 3 নম্বর অপশন হচ্ছে এখানে কারেক্ট। ঠিক আছে? পরের কোয়েশ্চেনে চলে আসি আমরা। পরের কোয়েশ্চেন হচ্ছে 109 which one of the following is not correct about teaching grammar effectively? তাহলে গ্রামার এফেক্টিভলি শেখার ক্ষেত্রে কোনটা নট কারেক্ট এই ব্যাপারটা কিন্তু আমাদের দেখতে হচ্ছে। এখানে 1 নম্বর অপশন বলছে প্রমোট জেনুইন কমিউনিকেশন,
জেনুইন কমিউনিকেশন করার ক্ষেত্রে আমরা গ্রামার শিখতে পারি, এটা রাইট। 2 নম্বর হচ্ছে এলিসিট রেলিভেন্ট রুলস অফ গ্রামার, অর্থাৎ উদাহরণ থেকে ব্যাকরণের নিয়ম বার করা। এটাও ঠিক, এটাকে আমরা জানি ইন্ডাকটিভ মেথড বলা হয় বা আরোহী পদ্ধতি। যে কোনো একটা উদাহরণ পেলাম, সেখান থেকে আমি গ্রামারের রুলটা শিখলাম, তাহলে এভাবেও গ্রামার এফেক্টিভলি শেখা যায়। 3 নম্বর হচ্ছে প্রোভাইড প্র্যাকটিস ইন কমিউনিকেশন, এটাও কারেক্ট। 4 হচ্ছে লার্ন গ্রামার বাই মেমোরাইজিং ইটস রুলস, এইটা কিন্তু ঠিক নয়। শুধুমাত্র রুলস মেমোরাইজ করে গ্রামার শিখবো, এটা কিন্তু গ্রামার শেখার কোনো এফেক্টিভ পদ্ধতি নয়। ঠিক আছে? Question number 110, literacy teaching approach that emphasize the relationship between letters and sounds. তাহলে সেই লিটারেসি টিচিং অ্যাপ্রোচ যেটা লেটার এবং সাউন্ডস এর ভেতরে যে রিলেশনশিপ তাকে এমফাসাইজ করে বা জোর দেয়, কারণ লেটার্স এবং সাউন্ডস এর মধ্যে যে রিলেশনশিপ তাকে আমরা কি ধরনের অ্যাপ্রোচ বলতে পারি? এক হচ্ছে হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ, তা ঠিক নয়। গ্রামার ট্রান্সলেশন, এটাও নয়। সিচুয়েশনাল অ্যাপ্রোচ 3 নম্বর, তাও নয়। আর 4 নম্বর হচ্ছে ফোনিক ইনস্ট্রাকশনস, তাহলে সাউন্ডস অ্যান্ড লেটার্স এর মধ্যে যে রিলেশনশিপ, সাউন্ডস ফোনিম মানে হচ্ছে সাউন্ডস, তাই তো? তাহলে ফোনিক্স ইনস্ট্রাকশন এটাই হচ্ছে কারেক্ট। তাহলে আমরা লেটার এবং সাউন্ডের মধ্যে যে রিলেশনশিপ তাকে আমরা কি ধরনের অ্যাপ্রোচ বলতে পারি? ফোনিক্স ইনস্ট্রাকশন। ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 111, টিচার ইন ক্লাস 3, আর টিচার ইন ক্লাস 3 এর একজন টিচার asked her learners to ask their partners 5 questions about their abilities using the word can. যেমন এক্সাম্পল কি, ক্যান ইউ সুইম? তাহলে একজন বাচ্চাকে বলা হলো তার পাশের পার্টনারকে 5টা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে, কিভাবে? ক্যান দিয়ে যে কোয়েশ্চেন গুলো শুরু হবে, তুমি কি এটা করতে পারো, ক্যান ইউ সুইম, তাহলে এভাবে 5টা কোয়েশ্চেন জিজ্ঞেস করো। দিস টাইপ অফ অ্যাক্টিভিটি এনহ্যান্সেস, 1 নম্বর হচ্ছে ওরাল ফ্লুয়েন্সি প্র্যাকটিস, 2 হচ্ছে কন্ট্রোলড ওরাল প্র্যাকটিস, 3 হচ্ছে ফ্রি স্পিকিং, আর 4 হচ্ছে প্যাসিভ লিসনিং। তাহলে এটা কিন্তু এই যে কোয়েশ্চেনটা যে ক্যান ইউ সুইম, 5 ধরনের কোয়েশ্চেন করছে, তাহলে এখানে এটা কিন্তু পুরোপুরি কন্ট্রোলড ওরাল প্র্যাকটিস নয়। টিচার পুরোপুরি কন্ট্রোল করছে না, তার কাছে চয়েস রয়েছে সে কি জিজ্ঞাসা করবে। ফ্রি স্পিকিংও নয়, যে পুরোপুরি ফ্রি স্পিকিং তা নয়, কারণ টিচার ইনস্ট্রাক্ট করেছে যে ক্যান দিয়ে স্টার্ট করো, নিয়ে পরে 5টা কোয়েশ্চেন জিজ্ঞেস করো। প্যাসিভ লিসনিং তো নয়, তাহলে এখানে আমরা বলতে পারি এর আনসার হবে ওরাল ফ্লুয়েন্সি প্র্যাকটিস, অর্থাৎ যে ওরাল প্র্যাকটিস সেটাতে ফ্লুয়েন্ট হওয়ার জন্য কিন্তু টিচার এই ব্যবস্থাপনা করেছেন, যেটা পুরোপুরি কন্ট্রোল নয়, পুরোপুরি ফ্রি স্পিকিং নয়, আবার প্যাসিভ লিসনিং মানে কি কোনো কিছু শুনে শেখা, সেটাও নয়। কোয়েশ্চেন নাম্বার, তাহলে এখানে আনসার হলো 111 নম্বর কোয়েশ্চেনের 1 নম্বর আনসার কারেক্ট, ওরাল ফ্লুয়েন্সি প্র্যাকটিস। কোয়েশ্চেন নাম্বার 112, a third grade teacher মানে ক্লাস 3 এর একজন টিচার wishes to establish a reading corner in her class, তাহলে তার ক্লাসে একটা রিডিং কর্নার তিনি তৈরি করবেন, বই পড়ার একটা কোণা। In making the judgment for selecting a children's book, which one of the following question would be most important to be considered first? তাহলে প্রথমেই কনসিডার করতে হবে নিচের মধ্যে কোন ব্যাপারটা। 1 নম্বর বলা হচ্ছে যে আর দ্য অথর্স অফ দিস বুকস ওয়েল নোন, তাহলে এখানে লেখক, এই বইয়ের যারা লেখক হবেন তারা কিন্তু খুব পরিচিত হবেন, সুপরিচিত লেখক, অ্যান্ড রেসপেক্টেড অথর্স অফ চিলড্রেন্স লিটারেচার, বাচ্চাদের লিটারেচারের কিন্তু সম্মানজনক অথার তারা হবেন, এটা সবার প্রথমে মাথায় রাখতে হবে। 2 বলছে আর দ্য বুকস রিটেন ফর দ্য ইন্ডিপেন্ডেন্ট রিডিং লেভেল অফ মোস্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস, মানে ক্লাসের যে বেশিরভাগ স্টুডেন্ট রয়েছে তাদের ইন্ডিপেন্ডেন্ট রিডিং লেভেলের মতন বইগুলো হতে হবে। 3 হচ্ছে will the books help address the goals of the থার্ড গ্রেড রিডিং কারিকুলাম, তাহলে ক্লাস 3 এর যে রিডিং কারিকুলাম রয়েছে সেখানে তার will the books help address the goals, তার যে গোল রয়েছে সেগুলোকে সাহায্য করবে এমন বই হতে হবে। 4 নম্বর হচ্ছে will these books be appropriate, এই বইগুলো appropriate কিনা সেটা দেখতে হবে for use, ব্যবহারের ক্ষেত্রে কোথায় না in more than one instructional context, তাহলে একটা instructional context এর থেকে বেশি ক্ষেত্রে এটাকে ব্যবহার করা যায় কিনা সেটা দেখতে হবে। তাহলে এখানে ফার্স্ট চয়েস হবে কিন্তু 1 নম্বর, কি যে আর দ্য অথর্স অফ দিস বুকস
well known and respected authors for children's literature। তাহলে বাচ্চাদের লিটারেচারের ক্ষেত্রে well known authors কিনা সেটা দেখে কিন্তু আমাকে সেই বইগুলো চুজ করতে হবে রিডিং কর্নারের জন্য। Question number 113, which approach or method is geared towards the learner's main goal of using language in real life context? Real life context এ language use করার ক্ষেত্রে লার্নারদের মেইন গোল কি হবে, কোন ধরনের অ্যাপ্রোচ হবে? এক হচ্ছে ন্যাচারাল অ্যাপ্রোচ, দুই হচ্ছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। তাহলে রিয়েল লাইফ কনটেক্সটে তো কমিউনিকেশনটা জরুরি, তাহলে এখানে কিন্তু মেইন গোল কমিউনিকেটিভ অ্যাপ্রোচই হওয়ার কথা। তিন হচ্ছে ডাইরেক্ট মেথড, ডাইরেক্ট মেথডে কিন্তু আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ হয় না। আর চার হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড, অডিও লিঙ্গুয়াল মেথডে আমরা শুনে শুনে শিখছি। তাহলে রিয়েল লাইফ কনটেক্সটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন অ্যাপ্রোচটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হচ্ছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। Question number 114. A teacher asked the learners to exchange workbooks and check their partner's work. তাহলে একজন টিচার তিনি কি বললেন যে লার্নার্সদের পাশাপাশি ওয়ার্কবুকগুলো এক্সচেঞ্জ করতে এবং পার্টনারের যে ওয়ার্কবুক সেটা চেক করতে। নিজের নিজের চেকবুককেও নিজের ওয়ার্কবুককেও চেক করবে না, পার্টনারের যে ওয়ার্কবুক সেটা চেক করবে। The objective of this task is to, তাহলে এর অবজেক্টিভ কি, এই টাস্কটা দেওয়ার মেইন কারণটা কি? এক নম্বর হচ্ছে গিভ প্র্যাকটিস ইন এক্সটেন্সিভ রিডিং, তাহলে রিডিং প্র্যাকটিস এর দ্বারা হচ্ছে না। দুই হচ্ছে, তাহলে এটা রং। দুই হচ্ছে গিভ প্র্যাকটিস ইন ইউজিং নিউ ভোকাবুলারি, নিউ ভোকাবুলারি শেখার ক্ষেত্রেও এটা তেমন সাহায্য করছে না, তাহলে এটাও কারেক্ট নয়। তিন হচ্ছে গিভ কন্ট্রোলড প্র্যাকটিস অফ স্ট্রাকচারস, স্ট্রাকচার সম্পর্কে কন্ট্রোলড প্র্যাকটিস হচ্ছে, এটাও কারেক্ট নয়। চার হচ্ছে ডেভেলপ দ্য স্কিল অফ পিয়ার কারেকশন, হ্যাঁ পিয়ার মানে বন্ধু, বন্ধু মানে একজন কি করছে তার বন্ধুরটা কারেক্ট করছে, তাহলে সে কিন্তু বুঝতে পারছে ঠিক ভুলটা বুঝেই তাকে কারেক্ট করতে হবে। তাহলে এখানে যখন একে অপরের ওয়ার্কবুক চেক করছে তখন কিন্তু এই স্কিলটা ডেভেলপ হচ্ছে, পিয়ার কারেকশনের যে স্কিল সেটা ডেভেলপ হচ্ছে। তাহলে 114 নম্বর কোয়েশ্চেনের 4 নম্বর অপশন কারেক্ট। Question number 115. Children in the foundational stage are more engaged in learning when, এক হচ্ছে they sing rhymes after the teacher, যখন টিচারদের সঙ্গে সঙ্গে তারা রাইমস বা ছড়া বলছে। দুই হচ্ছে they use multiple senses and actively use their hands, তাহলে চিলড্রেন ইন দ্য ফাউন্ডেশনাল স্টেজ মানে একদম কম বয়সী যে বাচ্চা আর মোর এনগেজড ইন লার্নিং, লার্নিং এর সঙ্গে বেশি এনগেজড হবে কখন, যখন তারা মাল্টিপল সেন্সেস ইউজ করবে। আমাদের যে সেন্সেস গুলো হচ্ছে কি চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক, এর সাহায্যেই তো আমরা সবকিছু দেখি, শুনি, বুঝি, বাচ্চারা তো বিশেষ করে। অ্যান্ড অ্যাক্টিভলি ইউজ দেয়ার হ্যান্ডস, হ্যান্ডস ব্যবহার করে মাল্টিপল সেন্স যখন ইউজ করবে তখনই কিন্তু তারা মোর এনগেজ হবে, তাই তো লার্নিং এর ক্ষেত্রে। তাহলে 2 নম্বর অপশনটাই মনে হচ্ছে। 3 দেখি দে ট্রেস or write letters repeatedly in their notebooks, এটা তো রোটিং চলে আসছে মানে একই জিনিসকে বারবার করে মনে রাখা। আর 4 হচ্ছে দে ফোকাস অনলি অন ডেভেলপিং ফাইন মোটর স্কিল, ফাইন মোটর স্কিলস ডেভেলপের ক্ষেত্রে তারা ফোকাস করছে তা নয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর অপশন কারেক্ট। Question number 116. A student of class 5 says, I give my work a final check for accuracy before submitting it to the teacher. তাহলে আমি ফাইনাল চেক করব আমার কাজটাকে ফর অ্যাকুরেসি, যাতে কোনোখানে কোনো গন্ডগোল না থাকে, বিফোর সাবমিটিং, সাবমিট করার আগে, টিচারকে সাবমিট করার আগে। দ্য স্টুডেন্ট ইজ ওয়ার্কিং অ্যাট দ্য রাইটিং স্টেজ অফ, এক হচ্ছে ড্রাফটিং, ড্রাফটিং মানে কি যে কোনো কিছুকে লেখা, রাইট করা, সেটা হচ্ছে ড্রাফটিং। যে হচ্ছে রিড্রাফটিং, রিড্রাফটিং মানে ক্রিয়েটিং নিউ ইমপ্রুভড ভার্সন অফ আ ডকুমেন্ট বাই রিভাইজিং, রিঅর্গানাইজিং অ্যান্ড রিরাইটিং ইট, যে আবার করে রিরাইট করছি, রিঅর্গানাইজ করছি, রিভাইজ করছি, এরপরে একটা নিউ ইমপ্রুভড ভার্সন অফ ডকুমেন্ট তৈরি করছি, এটাকে রিড্রাফটিং বলা হয়। প্রুফ রিডিং, এটাকে আমরা প্রুফ রিডিং বলতে পারি। এই যে ফাইনাল চেক
for accuracy before submitting. তাহলে সাবমিট করার আগে ফাইনাল চেক করা, জাস্ট কিছু ভুল হয়েছে কিনা দেখার জন্য, এটাকে কিন্তু প্রুফ রিডিংই বলা হয়। আর 4 হচ্ছে পিয়ার ইভ্যালুয়েশন। তো পিয়ার ইভ্যালুয়েশন নয়, পিয়ার ইভ্যালুয়েশন মানে হচ্ছে যে ইয়ে করতে হবে, বন্ধুদের একে অপরেরটা চেক করা বা ইভালুয়েট করা, তাকে পিয়ার ইভ্যালুয়েশন বলা হয়। তাহলে এটা কিন্তু আনসার 116 এ হচ্ছে 3 প্রুফ রিডিং। Question number 117. Which approach or method doesn't encourage learners to use their native language in a language class? এক হচ্ছে ন্যাচারাল অ্যাপ্রোচ, হচ্ছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। কমিউনিকেটিভ অ্যাপ্রোচে কিন্তু নেটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, মাতৃভাষা ব্যবহার করা হয়। ডাইরেক্ট মেথড হচ্ছে এমন একটা মেথড যেখানে কিন্তু মাতৃভাষা ব্যবহার করা হয় না। The direct method is a language teaching approach that immerses learners in the target language through, এখানে কিন্তু স্পিকিং, লিসনিং ইত্যাদির মাধ্যমে টার্গেট ল্যাঙ্গুয়েজকে অ্যাচিভ করার চেষ্টা করা হয়, অ্যাভয়েডিং দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ। এখানে নেটিভ ল্যাঙ্গুয়েজ কিন্তু ব্যবহার করা হয় না। ঠিক আছে, তাহলে এখানে ডাইরেক্ট মেথডটাই আনসার হবে। যারা হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড, অর্থাৎ শুনে শুনে ভাষা শেখা, তা নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নেটিভ ল্যাঙ্গুয়েজকে ব্যবহার না করার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে এই ডাইরেক্ট মেথডই কিন্তু অ্যাপ্লিকেবল। তাহলে ডাইরেক্ট মেথড বা ডাইরেক্ট অ্যাপ্রোচ doesn't encourage learners to use their native language. Question number 118. Our teacher is planning to collect a variety of teaching learning materials. তাহলে TLM টিচার প্ল্যান করছেন জোগাড় করার জন্য বা তৈরি করার জন্য for his class 2 students, class 2 এর স্টুডেন্টদের জন্য। Which one of the following is not a correct criteria for choosing TLMS? কোনটা নিচের কোনটা নট কারেক্ট, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে এখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে not correct, not a correct criteria। এই জায়গাগুলো না দেখলে কিন্তু মুশকিল। এক নম্বর বলছে the materials chosen should be attractive and safe for children of this age group to use. এটা তো কারেক্ট, কারণ এগুলো অ্যাট্রাকটিভ হতে হবে বাচ্চাদের কাছে এবং সেফ হতে হবে, তাহলে এটা কারেক্ট। 2 হচ্ছে the materials chosen should provide adequate opportunities for the children to explore and experiment with curiosity. তারা যাতে নিজেদের যে কিউরিওসিটি অনুযায়ী এক্সপ্লোর এবং এক্সপেরিমেন্ট করতে পারে সেই রকমের TLM হতে হবে, তাহলে এটাও কারেক্ট। 3 নম্বর the material chosen should be preferably locally made or locally available as this would allow for easy replacement. এটাও কারেক্ট, কারণ আমাদের TLM এর ক্ষেত্রে বলাই হচ্ছে লোকালি মেড TLM কিন্তু ব্যবহার করা দরকার। তাহলে বাচ্চারা তার সঙ্গে পরিচিতও হবে, বা সেগুলোকে তারা অ্যাডপ্ট করতেও পারবে খুব ভালোভাবে। 4 নম্বর হচ্ছে the material chosen should be made by the children only and have some roughness to avoid slipperiness. তাহলে এই যে জায়গাটা যেটা বললো যে have some roughness, এটা কিন্তু পুরোপুরি not correct। আর 2 নম্বর যেটা বললো যে have some roughness to avoid slipperiness, এটা কারেক্ট নয়। 2 হচ্ছে the material chosen should made by the children, বাচ্চারা তৈরি করবে, তো ক্লাস 2 এর বাচ্চারা অতটা এফিশিয়েন্ট নয় যে তারা নিজেরা কিন্তু TLM তৈরি করতে পারবে, তাহলে এটাও কিন্তু কারেক্ট এর মধ্যে পড়ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি নট কারেক্ট কোনটা, 4 নম্বর অপশন হচ্ছে নট কারেক্ট। Question number 119. To create an inclusive, welcoming and joyful environment that supports every child's participation in achieving the competencies outlined in the National Curriculum Framework can be best done by. তাহলে এখানে বলছে inclusive, ওয়েলকামিং অ্যান্ড জয়ফুল এনভায়রনমেন্ট তৈরি করার ক্ষেত্রে যেটা প্রত্যেকটা বাচ্চাকে সাপোর্ট করবে পার্টিসিপেশনের জন্য, যাতে তারা কম্পিটেন্সেস গুলো অ্যাচিভ করতে পারে। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কে এটা কিভাবে উল্লেখ করা হয়েছে, কোন অপশনটা আমার এটা দেখাচ্ছে, ডেসক্রাইব করছে। 1 নম্বর হচ্ছে কন্ডাক্টিং ইনডোর অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাভয়েডিং দেম ফ্রম আউটডোর অ্যাক্টিভিটিস ইন স্কর্চিং হিট। গরম থাকার জন্য আউটডোর অ্যাক্টিভিটিস না করে ইনডোর অ্যাক্টিভিটিস করানো, তা নয়। 2 ধরনের অ্যাক্টিভিটিস এর কথাই বলা হয়েছে। 2 হচ্ছে majorly focusing on the learner's good health and well-being. ঠিক আছে, এটা ফোকাস করতে হবে, কিন্তু
শুধুমাত্র এটাই যে ফোকাস করতে হবে তা নয়। ৩ নম্বর ডিসপ্লেইং চিলড্রেনস ওয়ার্ক ফ্রম ডিফারেন্ট ডোমেইনস অফ ডেভেলপমেন্ট, এই জায়গাটাতে কারেক্ট। যে আমাদের ইনক্লুসিভ ওয়েলকামিং অ্যান্ড জয়ফুল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে যেটা বাচ্চাদের পার্টিসিপেশনকে এনকারেজ করবে, যাতে তাদের কম্পিটেন্সেস গুলো অ্যাচিভ করতে তারা পারে, এটা যেন ডিসপ্লেইং চিলড্রেন্স ওয়ার্ক ফ্রম ডিফারেন্ট ডোমেন্স অফ ডেভেলপমেন্ট, আমাদের যে ডোমেন্স অফ ডেভেলপমেন্ট গুলো আছে, শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, সামাজিক বিকাশ, আবেগজনিত বিকাশ, ভাষার বিকাশ, প্রত্যেকটা বিকাশ বা ডেভেলপমেন্টের জন্য বাচ্চাদের কিন্তু বিভিন্ন ধরনের কাজ করাতে হবে, এটাই এনসিএফ এ বলা হয়েছে। 4 নম্বর বলছে ডেকোরেটিং দ্য ক্লাসরুম ফর আ কালারফুল এনভায়রনমেন্ট, শুধুমাত্র কালারফুল এনভায়রনমেন্ট দিলেই হবে না, তাদের ডোমেন্স অফ ডেভেলপমেন্ট গুলোকে অ্যাচিভ করানোর জন্য বিভিন্ন ধরনের কাজ করাতে হবে, এটাই এনসিএফ এ বলা হচ্ছে, এটাই কারেক্ট। 119 নম্বর কোয়েশ্চেনের 3 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। লাস্ট কোয়েশ্চেনে চলে আসি, কোয়েশ্চেন নাম্বার 120, which one of the following is not the principle for textbook design at the foundational stage? ফাউন্ডেশনাল স্টেজের ক্ষেত্রে টেক্সট বুক ডিজাইনের ক্ষেত্রে কোন প্রিন্সিপালটা নট দ্য প্রিন্সিপাল, কোনটা কিন্তু নীতি হিসেবে আমরা নিই না বা গ্রহণ করি না? এক হচ্ছে কারিকুলাম প্রিন্সিপাল, 2 হচ্ছে প্রেজেন্টেশন প্রিন্সিপাল, 3 হচ্ছে কংক্রিট প্রিন্সিপাল, 4 হচ্ছে টেকনোলজি প্রিন্সিপাল। তাহলে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এটা কোন which one of the following is not the principle for টেক্সট বুক ডিজাইনের ক্ষেত্রে কোনটা প্রিন্সিপাল নয়, এইটা আমাকে বলতে হবে। তাহলে কারিকুলাম প্রিন্সিপাল, এটা তো টেক্সট বুক ডিজাইনের ক্ষেত্রে কারিকুলামের কথা মাথায় রাখতেই হবে। হচ্ছে প্রেজেন্টেশন প্রিন্সিপাল, অর্থাৎ কিভাবে প্রেজেন্ট করা হবে বইতে সেটাও মাথায় রাখতে হবে বাচ্চাদের জন্য, ফাউন্ডেশনাল স্টেজ, তাহলে তাদের অ্যাট্রাকটিভ করতে হবে, সেভাবে প্রেজেন্ট করতে হবে। 3 হচ্ছে কংক্রিট প্রিন্সিপাল, মূর্ত ধারণা কিন্তু বইতে কোনো মতেই দেওয়া যেতে পারে না, বই আমরা 2 ডাইমেনশনাল ফিগার পাই, কিন্তু মূর্ত ধারণা বা কংক্রিট অবজেক্টস দেখাতে গেলে সেটা আলাদাভাবে দেখাতে হবে। বইয়ে আমরা দ্বিমাত্রিক ছবিতে কখনোই আমরা ত্রিমাত্রিক বিষয়কে আমরা কিছুতেই দেখাতে পারবো না হাতে না দিয়ে, কোনো একটা অবজেক্টকে তাদের হাতে না দিয়ে। তাহলে কংক্রিট প্রিন্সিপাল এটা কিন্তু নট দ্য প্রিন্সিপাল ফর টেক্সট বুক ডিজাইন। টেকনোলজি প্রিন্সিপাল হতে পারে, কারণ আমরা টেকনোলজির মাধ্যমে এই যে অডিও, ভিজুয়াল বিভিন্ন যে ক্লিপ সেগুলো দেখানো, আমাদের ছড়া, গান ইত্যাদির মাধ্যমে তাদেরকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি, তাদেরকে ইনভলভ করতে পারি, তাহলে টেকনোলজি প্রিন্সিপাল হবে। কিন্তু কংক্রিট প্রিন্সিপাল এটা টেক্সট বুক ডিজাইনের ক্ষেত্রে কিন্তু ইজ নট আ প্রিন্সিপাল। ঠিক আছে? তাহলে আমরা আজ পার্ট 4 যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপার, ল্যাঙ্গুয়েজ 1 পেপার জানুয়ারি 2024 যে পরীক্ষাটা হয়েছিল সিটেটের, সেটা সম্পর্কে আলোচনা করলাম। পরদিন আমরা পার্ট 5 ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ পেপার নিয়ে আলোচনা করব। ভালো থেকো, পাশে থেকো, সকলকে ধন্যবাদ।